সারচার্জ আসবে, কিন্তু সেটা শূন্য 10%-এ আসে। এটা নিয়ে ভাইয়া, হাসা হয়েছে যে শূন্য 10% তো শূন্য, কি তাই না? আমি একটু জি কথা স্যার। বলি। আমরা এখানে আসসালামু যারা আলাইকুম। আছি, আমরা সার্টিফিকেট লেভেলে ট্যাক্সটা পাস করে আসছি। প্লাস হচ্ছে যে আমরা ট্যাক্স ক্যালকুলেশন গুলা এবং সার্টিফিকেট লেভেলের ক্লাসগুলো করার পরেই আমরা এটা পাস করেছি। এবং এই ক্লাসগুলো করার আগে একটু আমরা যখন স্টাডি করে আসি, তখন অন্যান্য সাবজেক্টে এগুলো আমরা আননোন, ওইগুলো আমরা নতুন সিলেবাস। কিন্তু ট্যাক্স এগুলো তো আমাদের পুরাতন সিলেবাস। ট্যাক্স ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সার্চ কিভাবে হয়, এগুলো একটু যদি আমরা স্টাডি করে আসি, তাহলে স্যারও অনেক এক্সপার্ট পারসন। তার কাছ থেকে আমরা অনেক এক্সপার্ট কিছু শিখবো। হ্যাঁ, অনেক অ্যাডভান্স লেভেলের কথাবার্তা শিখবো। আর আমরা যদি এগুলোতে সময় নষ্ট করি, তাহলে আমাদের মনে হয় পারপাস, মানে ক্লাসের পারপাস গুলো সলভ হবে না। আমি আশা করব এগুলো হচ্ছে যে পরিপত্র, নির্দেশিকায় দেওয়া আছে যে সার্চ কিভাবে নির্ণয় করতে হয়। তারপরে হচ্ছে যে ট্যাক্স ক্যালকুলেশন কি, ওই পার্টনারশিপের কিভাবে ম্যাথমেটিক্স আছে, এগুলো অনেক সলভ আছে, ওগুলোতে অনেক ডিটেলস বলা আছে। সেগুলো একটু আচ্ছা, স্টাডি যাই করে হোক। বিশেষ করে ট্যাক্স না, ঠিক ব্যাকগুলো আছে। আমরা। আপনি লম্বা লেকচার ভাই দিয়ে দিলে কেমনে হবে? আচ্ছা, এত ভাই লম্বা হয়েছে লেকচার দিলে স্যার। কেমনে স্যার হবে? ইউ ক্যান মুভ অন স্যার, মুভ অন করুন প্লিজ। আচ্ছা, শোনেন। এইখানে দেখেন, কোম্পানি ট্যাক্স রেট, কোম্পানির তো দুই ধরনের। একটা হলো লিস্টেড আর একটা হলো নন লিস্টেড। যদি শেয়ার বাজারে লিস্টেড হয়, ঢাকা স্টক এক্সচেঞ্জ বা চিটাগাং স্টক এক্সচেঞ্জে লিস্টেড কোম্পানি হয়, তাহলে তাদের ট্যাক্স রেট হচ্ছে 20%, বা 22.5 বা 25, এরকম ডিপেন্ডিং অন দ্য সাম কন্ডিশন। কিছু কিছু কন্ডিশন আছে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে যে 20 হবে না 22.5 হবে না 25 হবে। তো সেই কন্ডিশনগুলো আমরা যখন কোম্পানির ট্যাক্স পড়াবো, একদিন একটা ক্লাস হবে আপনাদের কোম্পানি ট্যাক্স ম্যাটারে, ওই দিন আমরা দেখবো এটা। ওই ওই স্লাইডের মধ্যে এটা আছে যে কখন 20 হবে, কখন 22.5 হবে, কখন 25 হবে। ইকুয়ালি, যেগুলো প্রাইভেট লিমিটেড কোম্পানি অথবা আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন অথবা এওপি, অ্যাসোসিয়েশন অফ পার্সন, তাদের ট্যাক্স রেট হচ্ছে 27.5 বা 30। এখন প্রাইভেট লিমিটেড কোম্পানি, এখানে দুইটা কন্ডিশন আছে, যে দুইটা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে 27.5, আর যদি ফুলফিল না করে তাহলে 30, আইদার মানে 27.5 বা 30। তো এখানে কোম্পানি আছে আর্টিফিশিয়াল জুডিক্যাল পার্সন, মানে কৃত্রিম সত্তা বাংলায় বলে। আম, তো কৃত্রিম সত্তার মধ্যে আপনার এনজিও গুলো পড়ে। এনজিও পড়ে, তারপরে এরকম যদি কোনো সোসাইটি, এগুলো কিন্তু সব ওই আর্টিফিশিয়াল জুরিডিক্যাল পার্সন। তারপরে ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, মানে এইরকম, মানে এই জিনিসগুলো কিন্তু এর ভিতরে পড়ে যাবে। এওপি, এওপি মানে হলো অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন অফ পার্সন মানে দুই ব্যক্তির সমন্বয়। অনেক সময় দেখা যায় দুইজন, দুইটা, ইভেন এটা জেভি, আর একটা নাম হলো জেভি, জয়েন্ট ভেঞ্চার। দুইটা কোম্পানি, দুইটা কোম্পানি একটা পার্টিকুলার কাজের জন্য তো মিলিত হয়েছে। ওই কাজ হয়ে গেলে জেবি ভেঙে যাবে, জেবির অস্তিত্ব থাকবে না। তো ওইটার একটা স্ট্যাটাস দেওয়ার জন্য এটাকে এওপি বলে, অ্যাসোসিয়েশন অফ পার্সন। অ্যাসোসিয়েশন অফ পার্সনের বাংলা হচ্ছে ব্যক্তি সংঘ। তো দুইজন ব্যক্তি বা একাধিক ব্যক্তি, তারা যদি পার্টিকুলার কোনো কাজের জন্য মিলিত হয়, তো তাদের ওইটার স্ট্যাটাসটা হয় এওপি। যেমন ধরেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এখন সরকার এটা টেন্ডার দিল। এখন এই যে জিকে শামীম, তো বিশাল এক কন্ট্রাক্টর। এখন জিকে শামীমও পারতেছে না। দেখা গেল যে তার আছে হাজার হাজার কোটি টাকা, আর একজন আছে হাজার হাজার কোটি, দুইজন মিলিত হলো যে আসো আমরা দুইজন মিলে 20,000 কোটি টাকার কাজ নেই। তখন তারা একটা জেভি করলো যে আমরা দুইজনেই মূলধন সরবরাহ করব, এই কাজটা ধরবো, ইত্যাদি ইত্যাদি। তো পার্টিকুলার কোনো কাজের জন্যই আসলে এওপি গুলো হয়, অ্যাসোসিয়েশন অফ পার্সন হয়। তো সেই অ্যাসোসিয়েশন অফ পার্সনের ট্যাক্স রেট কিন্তু কোম্পানি ট্যাক্স রেট হবে 27.5 বা 30, এই। এরপরে আসেন ওয়ান ম্যান কোম্পানি। ওয়ান ম্যান কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে 22.5 বা 25। ওই কন্ডিশনগুলো কিন্তু সব জায়গায় কমন। ওই কন্ডিশন দুইটা মানলে সাড়ে 22.5, না মানলে 25, শাস্তি হিসাবে আর কি, এই। তো এরপরে ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, তাদের ট্যাক্স রেট হচ্ছে 37.5। আর যেগুলো শেয়ার বাজারে নন লিস্টেড, যেমন মধুমতি ব্যাংক, মেঘনা ব্যাংক, তারপরে বিদেশি ব্যাংক যেগুলো আছে, এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড, এদের ট্যাক্স রেট হচ্ছে 40। বা আপনার মেট লাইফ ইন্স্যুরেন্স, হ্যাঁ, তাদের সেটাও যেহেতু এমনি ওই যে আছে না মেট লাইফ, ওদেরও 40। এরপরে স্যার, দেখেন ওয়ান ওয়ান পার্সন কোম্পানি, স্যার এটা কি এক মালিকানা জাতীয়, একজন যে বিজনেস করে? হ্যাঁ, আসতেছি, দাঁড়ান এটা শেষ করি তারপরে। তারপরে নন লিস্টেড তো বললামই, মার্চেন্ট ব্যাংক। মার্চেন্ট ব্যাংক যেটা, সেটা হলো যে প্রত্যেকটা ব্যাংকের একটা লেজুর ব্যাংক থাকে, সেটার নাম হলো মার্চেন্ট ব্যাংক। যেমন প্রাইম ব্যাংকের
মার্চেন্ট ব্যাংকের নাম হচ্ছে প্রাইম সিকিউরিটিজ লিমিটেড। তো এইরকম আর কি, প্রতিটা ব্যাংকেরই এরকম সিকিউরিটি, যারা শেয়ার কারবারিদেরকে লোন দিয়ে থাকে, অন্য কাউকে লোন দেয় না। তো ওই ওই ব্যাংকে বা ওই হাউসকে, ওই কোম্পানিটাকে বলা হয় মার্চেন্ট ব্যাংক বা কোম্পানি। তো তাদের ট্যাক্স রেট হচ্ছে কিন্তু 37.5। সেটা লিস্টেড হোক নন লিস্টেড হোক তাতে কিছু যায় আসে না। আর মোবাইল ফোন কোম্পানির ট্যাক্স রেট হচ্ছে আইদার 40 or 45। তো 40 হচ্ছে যদি সেটা লিস্টেড হয় শেয়ার বাজারে, যেমন গ্রামীণ ফোন, রবি, এদের ট্যাক্স রেট হচ্ছে 40। কিন্তু বাংলা লিঙ্কের ট্যাক্স রেট হচ্ছে 45, কারণ বাংলা লিঙ্ক এখনো শেয়ার বাজারে লিস্টেড না, এই কারণে আর কি। লাস্ট যেটা, সেটা হলো যারা বিড়ি, সিগারেট, গুড়, জর্দা এগুলো তৈরি করবে, এরা সেটা কোম্পানি হোক, ফার্ম হোক, ব্যক্তি হোক, তার ট্যাক্স রেট হচ্ছে 47.5%। মানে 45% হচ্ছে ট্যাক্স, আর 2.5% হচ্ছে ইনকাম সারচার্জ। মানে সোজা কথায় 47.5। এখানে সরাসরি 47.5ও লেখা যেত, কিন্তু এটা বেশি খারাপ দেখায় যে একটা লোক যে 100 টাকা আয় করলে 47.5 টাকা তাকে একটা সরকারকে ট্যাক্স দিতে হবে, তো তার থাকলো কি? তো তো বরঞ্চ 45 করা প্লাস 2.5% হচ্ছে টোবাকো সারচার্জ, মানে খারাপ জিনিস বানানোর কারণে। অবশ্য সেটাও ইনকামের উপরে, সম্পদের উপরে না। এই এরকম বিষয়টা। এবং মজার বিষয় হলো এই যে রেটটা দেখতেছেন 45 + 2.5, এটা কিন্তু কোম্পানির না, এটা কিন্তু কোম্পানি, ফার্ম, ইন্ডিভিজুয়াল যেই হোক। যেমন আপনার ডক্টর মিস্টার কাউস মিয়া, এই কাউস মিয়া পুরান ঢাকায় থাকে, পাতলা খান লেনে, এবং সে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। ওনার বয়স হয়ে গেছে 90 বছর না 92 বছর, সেদিন আসছিল ওই ট্যাক্স কার্ড নিতে। এবং সে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার। এত মহারথী থাকতে কোথাকার কোন কাউস মিয়া হচ্ছে বাংলাদেশের হাইয়েস্ট ট্যাক্স পেয়ার, এই ডিউ টু দিস। কারণ ওই কাউস মিয়ার কিন্তু 3.5 লাখ টাকা পর্যন্ত করমুক্ত না। যে স্লাইড আপনারা অনেকক্ষণ যাবত টানানো ছিল, যে কোনো ব্যক্তি প্রথম যা ইনকাম হবে তার প্রথম 3.5 লক্ষ টাকা শূন্য, কাউস মিয়ার বেলায় 3.5 লক্ষ শূন্য না। কেন না? কাউস মিয়া খারাপ জিনিস বানায়। কি বানায়? হাকিমপুরি জর্দা বানায়। এই তার অপরাধ। এই অপরাধে তার তার যদি 100 টাকা ইনকাম হয়, তার 45 টাকা হচ্ছে ট্যাক্স, আর 2.5 টাকা হচ্ছে তার ইনকাম সারচার্জ, টোবাকো সারচার্জ। এখন আসেন যে সারচার্জ কত প্রকার ও কি কি। সারচার্জ জানেন আপনারা? সারচার্জ কত প্রকার ও কি কি আমি বলি। সারচার্জ 3 প্রকার। কি কি? আগের স্লাইডে আগের স্লাইডে দেখছেন যে ওয়েল সারচার্জ, এখন দেখতেছেন টোবাকো সারচার্জ। আর আরেকটা আছে যেটা এবারের বাজেটে আসছে, সেটার নাম হচ্ছে পরিবেশ পরিবেশ সারচার্জ, আচ্ছা। এনভায়রনমেন্ট। সেটা হলো যদি কারোর একাধিক গাড়ি থাকে, তাহলে পরবর্তী প্রতিটা গাড়ির উপরে তাকে আপনার কার্বন ট্যাক্স দিতে হবে। এই মানে এনভায়রনমেন্ট সারচার্জ, মানে কার্বন নিঃসরণ করে, তো বায়ু দূষণ করে, সেটার কারণে আর কি। যাই হোক, সেগুলো আবার বাসের উপরে করে নেই। করা উচিত ছিল বাসের, কারণ বাসের পিছন দিক দিয়ে কালো ধোঁয়া বের হয়, ওইটা সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে। কিন্তু বাসের উপরে করে নেয়, ট্রাকের উপরে করে নেয়, ট্যাক্সটা স্যার বেশি। করছে ব্যক্তিগত গাড়ির উপর। এটা হলো ওই একজনই শেয়ার হোল্ডার। এখন এইদিকে সে